ফণিভূষণের ব্যবসা এক সংকটজনক অবস্থায় উপস্থিত হইল। ব্যবসায় দ্বিগুণ অনিষ্ট হইতেছে দেখিয়া আশঙ্কায় তাহাকে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা করিতে গিয়া দেখিল সেখানে উপযুক্ত বন্ধক না রাখিলে চলে না। গহনা বন্ধক রাখিলে লেখাপড়া এবং বিলম্বের কোনো কারণ থাকে না, চটপট এবং সহজেই কাজ হইয়া যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যাইতে পারে, ফণিভূষণের তেমন করিয়া যাইবার ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসিত, যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে, ঠিক সেই রকম অনেক ভাবিয়া পদক্ষেপ করিতে হয় এবং সকল কথা মুখ ফুটিয়া বাহির হইতে পারে না। যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের ন্যায় মাঝখানে একটি অতি দূরত্ব রাখিয়া দেয়, ব্যবধান রাখিয়া দেয়। তথাপি তেমন তেমন দায়ে পড়িলে কাব্যের নায়ককেও প্রেয়সীর নিকট হুন্ডি এবং বন্ধক এবং হ্যান্ড নোটের প্রসঙ্গ তুলিতেই হয়। ওগো, আমার দরকার হইয়াছে, তোমার গহনাগুলো দাও। কথাটা বলিল, অথচ অত্যন্ত দুর্বলভাবে বলিল। মণিমালিকা যখন কঠিন মুখ করিয়া হাঁ না কিছুই উত্তর করিল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পাইল, কিন্তু আঘাত করিল না, কারণ পুরুষোচিত বর্বরতার লেশ মাত্র তাহার ছিল না। যেখানে জোর করিয়া কাড়িয়া লওয়া উচিত ছিল, সেখানে সে আপনার আন্তরিক ক্ষোভ পর্যন্ত চাপিয়া গেল। যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে ভালোবাসার একমাত্র অধিকার, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বলের কোনো অধিকার নাই, এই তাহার মনের ভাব। এ সম্বন্ধে তাহাকে যদি ভৎসনা করা যাইত, তবে সম্ভবত সে এইরূপ সূক্ষ্ম তর্ক করিত যে বাজারে যদি অন্যায় কারণেও আমার ক্রেডিট না থাকে, তবে তাই বলিয়া বাজার লুটিয়া লইবার অধিকার আমার নাই। স্ত্রী যদি স্বেচ্ছাপূর্বক বিশ্বাস করিয়া আমাকে গহনা না দেয়, তবে তাহা আমার কাড়িয়া লইতে কোনো অধিকার নাই। বাজারে যেমন ক্রেডিট, ঘরে তেমনি ভালোবাসা। বাহুবল কেবলমাত্র রণক্ষেত্রে সাজে। পদে পদে এইরূপ অত্যন্ত সূক্ষ্ম যাহা হোক আপন উন্নত হৃদয়বৃত্তির গর্বে স্ত্রীর গহনা স্পর্শ না করিয়া ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলিকাতায় চলিয়া গেল। Hello viewers, welcome to my channel UB Story and Poetry. Please like, share and subscribe my channel and don't forget to hit the bell icon. If you wish, please write some inspiring comments. Thank you. গল্প দিদার আসরে আপনারা শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প মণিহারা। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগছে কিংবা আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগে, প্লিজ কমেন্ট সেকশনে লিখে আমায় জানাবেন, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। তৎক্ষণাৎ মণিমালিকা পরামর্শের জন্য তাহার মন্ত্রীকে খবর দিলেন। গ্রাম সম্পর্কের অথবা দূর সম্পর্কের মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করিত। তাহার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে, তাই সে কোনো একটা উপলক্ষ করিয়া আত্মীয়তার জোরে বেতন এবং বেতনের বেশিও কিছু কিছু সংগ্রহ করিত। মণিমালিকা তাহাকে ডাকিয়া সকল কথা বলিল এবং জিজ্ঞাসা করিল এখন পরামর্শ কি। সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়িল, অর্থাৎ গতিক ভালো নহে। বুদ্ধিমানেরা কখনোই গতিক ভালো দেখে না। সে কহিল, বাবু কখনোই টাকা সংগ্রহ করিতে পারিবেন না, শেষকালে তোমার এ গহনাতে টান পড়িবে। মণিমালিকা মানুষকে যেরূপ জানিত, তাহাতে বুঝিল এইরূপ হওয়াই সম্ভব এবং ইহাই সঙ্গত। তাহার দুশ্চিন্তা সুতীব্র হইয়া উঠিল। সংসারে তাহার সন্তান নাই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না। অতএব যাহা তাহার একমাত্র যত্নের ধন, যাহা তাহার ছেলের মতো ক্রমে ক্রমে বৎসরে বৎসরে বাড়িয়া উঠিতেছে, যাহা রূপক মাত্র নহে, যাহা প্রকৃতই সোনা, যাহা মানিক, যাহা বক্ষের, যাহা কণ্ঠের, যাহা মাথার, সে অনেক দিনের অনেক সাধের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসায়ের অতল স্পর্শ গহ্বরের মধ্যে নিক্ষিপ্ত হইয়া শেষ হইয়া যাইবে, ইহা কল্পনা করিয়া তাহার সর্বশরীর হিম হইয়া আসিল। সে কহিল, কি করা যায় তাহলে? মধুসূদন কহিল, গহনাগুলো লইয়া এই বেলা বাপের বাড়ি চলো। গহনার কিছু অংশ, এমনকি অধিকাংশই যে তাহার ভাগে আসিবে, বুদ্ধিমান মধু মনে মনে তাহার উপায় ঠিক করিয়া রাখিল। মণিমালিকা এই প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হইল। আষাঢ় শেষের সন্ধেবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকা আসিয়া লাগিল। ঘন মেঘাচ্ছন্ন প্রত্যুষে নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ভেকের কলরবের মধ্যে একখানি মোটা চাদরে পা হইতে মাথা পর্যন্ত আবৃত করিয়া মণিমালিকা নৌকায় উঠিল।
মধুসূদন নৌকার মধ্যে জাগিয়া উঠিয়া কহিল, গহনার বাক্সটা আমার কাছে দাও। মণি কহিল, সে পরে হইবে, এখন নৌকা খুলিয়া দাও। নৌকা খুলিয়া দিল। খরস্রোতে হুহু করিয়া নৌকা ভাসিয়া গেল। মণিমালিকা সমস্ত রাত ধরিয়া একটি একটি করিয়া তাহার সমস্ত গহনা সর্বাঙ্গ ভরিয়া পড়িয়াছে। মাথা হইতে পা পর্যন্ত আর স্থান ছিল না। বাক্স করিয়া গহনা লইলে সে বাক্স হাতছাড়া হইয়া যাইতে পারে, এই আশঙ্কা তাহার ছিল। কিন্তু গায়ে পড়িয়া গেলে না বধ করিয়া সে গহনা কেহ লইতে পারিবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখিয়া মধুসূদন কিছু বুঝিতে পারিল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহ প্রাণের সঙ্গে দেহ প্রাণের অধিক গহনাগুলি যে আচ্ছন্ন ছিল, তাহা সে অনুমান করিতে পারে নাই। মণিমালিকা ফণিভূষণকে বুঝিত না বটে, কিন্তু মধুসূদনকে চিনিতে তাহার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রাখিয়া গেল যে সে কর্ত্রীকে পিত্রালয়ে পৌঁছাইয়া দিতে রওনা হইল। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হইয়া রস্বইকারকে দীর্ঘইকার এবং দন্তস্বকে তালবস্য করিয়া মণিককে এক পত্র লিখিল। ভালো বাংলা লিখিল না বটে, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নহে ইহা স্পষ্টত প্রকাশ করিল। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝিল। তাহার মনে এই আঘাতটা প্রবল হইল যে আমি গুরুতর ক্ষতি সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলঙ্কার পরিত্যাগ করিয়া প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহে প্রবৃত্ত হইয়াছি, তবু আমাকে সন্দেহ। ফণিভূষণ তাহার স্ত্রীকে লক্ষ্য করিয়া মনে মনে কহিল, এই যদি তোমার বিচার হয় তবে এই রূপই হউক, আমার কর্তব্য আমি করিয়া যাইব। ফণিভূষণ তাহার স্ত্রীকে এক অক্ষরও পত্র লিখিল না। দিন 10 পরে কোনো মতে যথোপযুক্ত টাকা সংগ্রহ করিয়া বিপদোত্তীর্ণ ফণিভূষণ বাড়ি আসিয়া উপস্থিত হইল। সে জানিত বাপের বাড়িতে গহনাপত্র রাখিয়া এতদিনে তার স্ত্রী বাড়িতে প্রত্যাবর্তন করিয়াছে নিশ্চয়ই। সেদিনকার সেই দিন প্রার্থী ভাব ত্যাগ করিয়া কৃতকার্যকৃতী পুরুষের ন্যায় স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে কিরূপ লজ্জিত এবং অনাবশ্যক প্রয়াসের জন্য কিঞ্চিত অনুতপ্ত হইবে, ইহা ভাবিয়াই ফণিভূষণ আনন্দিত হইল এবং অন্তঃপুরের শয়নাগারের দ্বারের কাছে আসিয়া উপনীত হইল। দেখিল দ্বার রুদ্ধ। তালা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল ঘর শূন্য। কোণে লোহার সিন্দুক খোলা পড়িয়া আছে, তাহাতে গহনাপত্রের চিহ্ন মাত্র নাই। স্বামীর বুকের মধ্যে ধক করিয়া একটা ঘা লাগিল। স্ত্রীর সমস্ত চিন্তাকে মনে মনে পদাঘাত করিয়া অতি দূরে ফেলিয়া দিল। ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনো রূপ চেষ্টা করিতে চাহিল না। মনে মনে ভাবিল, যদি ইচ্ছা হয় তো ফিরিয়া আসিবে। বৃদ্ধ নায়েব আসিয়া কহিল, চুপ করিয়া বসিয়া থাকিলে কি হইবে, কর্তৃবধূর খবর লওয়া চাইতো। এই বলিয়া মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠাইয়া দিল। সেখান হইতে খবর আসিল মণি অথবা মধু এ পর্যন্ত কেহই সেখানে পৌঁছায় নাই।